তাহলে অ্যাট বার্থ এভরি গার্ল চাইল্ডে ওভারিতে একটা লিমিটেড নাম্বারের প্রাইমর্ডিয়াল ফলিকল থাকে, ঠিক আছে? কিন্তু সেই প্রাইমর্ডিয়াল ফলিকল হিসেবেই কত বছর পর্যন্ত থাকে? টিল পিউবার্টি, ঠিক আছে? টিল দ্য পিউবার্টি পর্যন্ত প্রাইমর্ডিয়াল ফলিকলের কোনো চেঞ্জেস হয় না। যেই সেই গার্লটা পিউবার্টিতে পৌঁছায়, পিউবার্টি বলতে কোন এজটাকে বোঝানো হয়? 12 থেকে 14 বছর। ঠিক আছে, 10 থেকে 14 বছর। এবার তখন কি হয় আমি বলবো, প্লাস একটু জিজ্ঞাসা করবো, আর সেই জায়গাগুলো অ্যান্সার করবে। কি হয় পিউবার্টিতে পৌঁছালো, এবার কি হবে? প্রাইমর্ডিয়াল ফলিকলের ম্যাচুরেশন শুরু হবে। দাদা কোনটার হবে? অনেক তো প্রাইমর্ডিয়াল ফলিকল আছে, তুমি নিজেই বললে 2 মিলিয়ন আছে। কোনটা হবে? যে কোনো একটা হতে পারে, যে বেশি সাসেপ্টিবল বোঝো তো? আমরা 5 জনই বৃষ্টির মধ্যে স্নান করলাম, সবার কি জ্বর আসে? সবার আসে না। কাজে যে বেশি সাসেপ্টিবল তার জ্বর আসে। সেরকম যে কোনো একটা প্রাইমর্ডিয়াল ফলিকল ম্যাচিউর হবে সেই পিউবার্টিতে। দাদা সেই ম্যাচুরেশনটা কেন সেই এজে হচ্ছে, এতদিন কেন হয়নি? কি হবে সেটার অ্যান্সার? এটাও বলছি আমি, বলো। হরমোনগুলো রিলিজ হতে স্টার্ট করে আমাদের, তখন ইস্ট্রোজেন করে এফএসএইচ। তাহলে তোমরা মন দিয়ে শুনছো না, এই হচ্ছে মেন কথা। এগুলো গোলানোর জিনিস, সেজন্যই আমি একটু আবার আজকে রিভাইজ করে দিচ্ছি। অ্যাট দ্য পিউবার্টিতেই ইস্ট্রোজেন অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ওভারিতে এসে সেই প্রাইমর্ডিয়াল ফলিকলটাকে ম্যাচিউর করতে সাহায্য করে। এফএসএইচটা যে এলো ওভারিতে প্রাইমর্ডিয়াল ফলিকলকে লালন পালন করে বড় করতে, তার পেছনেও একটা ব্যাক স্টোরি আছে। হাইপোথ্যালামাস থেকে এলএইচ আরএইচ এসেছে বলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এফএসএইচ সিক্রেট হয়েছে, তাই তো? এটুকু ক্লিয়ার? নো ডাউট। এবার এফএসএইচ ওভারিতে গেল, এতগুলো প্রাইমর্ডিয়াল ফলিকলের মধ্যে একটাকে বেছে নিল, সেটাকে লালন পালন করে বড় করলো। কতদিন লালন পালন করে বড় করতে? কতদিন সময় লাগে? 12 দিনে লালন পালন করে বড় করে। এই যে লালন পালন করে বড় করলো, এতে কি লাভ হলো? এতে লাভ এটাই হলো, সেই প্রাইমর্ডিয়াল ফলিকল যখন ম্যাচিউরিটির দিকে যাচ্ছে, সেখান থেকে ইস্ট্রোজেন হরমোন নিঃসরণ হচ্ছে। কি হরমোন? ইস্ট্রোজেন। মনোযোগ দিয়ে শুনবে। ইস্ট্রোজেন হরমোনটা দাদা কি করছে? ইস্ট্রোজেন হরমোনটা ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারের ফাংশনাল লেয়ারটা গ্রো করতে সাহায্য করছে, বেড তৈরিতে সাহায্য করছে, থিকনেসটা বাড়াচ্ছে ফাংশনাল লেয়ারের। কেন বাড়াচ্ছে? কি দরকার? ফাংশনাল লেয়ারের থিকনেসটা ইস্ট্রোজেন হরমোন বাড়াচ্ছে। কেন বাড়াচ্ছে জলি? হয়তো ফার্টিলাইজড ওভামটাকে নারিশ করার জন্য বা রিসিভ করার জন্য। একদম ঠিক। ইউটেরাস তো জানে না যে মেয়েটা এখনো 12 বছর বয়স, তার বিয়ে হয়নি। সে কি জানে ইউটেরাস? জানে না। ইউটেরাস সবসময় আমাদের এটা বডির সিস্টেম, ইউটেরাসকে দেওয়াই হয়েছে সেজন্য, রিপ্রোডাকশনের জন্য। ইউটেরাস একটা ফার্টিলাইজ যদি হয়ে যায় কোনো ওভাম, সে যেন ইউটেরাসে গ্রো করে ফিটাস তৈরি করে, সেটার ব্যবস্থা সবসময় করার চেষ্টা করে। ইস্ট্রোজেন হরমোন ফাংশনাল লেয়ারটাকে মোটা করলো। কেন মোটা করলো? যেন জাইগোটটা এসে সেখানে বসবাস করতে পারে।
মোটা করছে, মোটা করছে। কতদিন মোটা করবে? যতদিন ইস্ট্রোজেন হরমোন এবং প্রোজেস্টেরন হরমোন থাকবে। তাহলে 14 দিন, মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। ভালো করে স্টোরির মতো না বললে এটা বোঝা যাবে না। বইয়ের লাইন ধরে তো আমি বোঝালাম। এবার স্টোরি করে বলছি আমি। স্নেহা শুনছো তো মন দিয়ে? এবার 14 দিনের বেলার দিন ওভিউলেশন হলো। ওভিউলেশন মানে কি? সেই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থেকে ওভামটা বেরিয়ে গেল। তখন কি আর সেই গ্রাফিয়ান ফলিকল থেকে ইস্ট্রোজেন বেরোবে? কেন? কারণ সেটা নষ্ট হয়ে গেল, ভেঙে গেল। তাহলে তো 14 দিনের বেলায় সেই মোটা লেয়ারটাকে যে মানে মোটা করছিল ফাংশনাল লেয়ারটাকে ইস্ট্রোজেন, সেই মোটা লেয়ারটা ভেঙে যাচ্ছিল। 14 দিনে তো হয় না, 1 মাস পরে হয়, 28 দিন পরে হয়। তাহলে তখন সেই মোটা লেয়ারটাকে ধরে রাখছে কে? কোন হরমোন? জলি বলো। এলএইচ হরমোন? না, প্রোজেস্টেরন হরমোন। সে কোত্থেকে এলো বলো তো? ওভুলেশনের পর তো প্রোজেস্টেরন হরমোন হয় না। প্রোজেস্টেরন তো কর্পাস লিউটিয়াম থেকে হচ্ছে। তো মাগো, কর্পাস লিউটিয়ামটা কখন ফর্ম করে? ওভুলেশনের পরে। ওভুলেশন হয়। হ্যাঁ, এটাই তো মজার গল্প। ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম লেয়ারের যে থিকনেসটাকে ওভুলেশনের আগে পর্যন্ত ধরে রাখে ইস্ট্রোজেন হরমোন, ওভুলেশনের পরে কে ধরে রাখে? প্রোজেস্টেরন। এবার ইস্ট্রোজেনের কাজটা প্রোজেস্টেরন নিয়ে নিল। কর্পাস লিউটিয়াম থেকে বেরোচ্ছে, আরো ফাংশনাল লেয়ারটাকে মোটা করছে, ধরে রাখছে। এবার গল্পটা এখানেই। যতদিন প্রোজেস্টেরন, শুধু দেখো কর্পাস লিউটিয়াম থেকে নট অনলি প্রোজেস্টেরন বেরোয়, এখান থেকে ইস্ট্রোজেনও বেরোয়, তোমরা জানো, কিন্তু অল্প পরিমাণে ইস্ট্রোজেন। তো এবার কর্পাস লিউটিয়াম থেকে যতদিন প্রোজেস্টেরন বেরোবে, তাহলে ততদিনই এটা ধরে থাকবে, এই ফাংশনাল লেয়ারটা ততদিনই থাকবে, তাই তো? এবার ওপর থেকে এলএইচ আসছে, কর্পাস লিউটিয়াম থেকে বলছে এই প্রোজেস্টেরন বের কর, প্রোজেস্টেরন বেরোচ্ছে। কারণ একটু আগে বললাম কর্পাস লিউটিয়ামকে কে ম্যানেজ করে? এলএইচ। বললাম তো জলি? এবার আস্তে আস্তে কি হয়, এলএইচ হরমোন আসা বন্ধ হয়ে যায় অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। সেটা আস্তে আস্তে হয়, ঠিক আছে? এলএইচ যদি না আসে কি সমস্যা হবে? মন দিয়ে শুনবে, খুব মানে আমি গল্পের মতো করে বলার চেষ্টা করছি। এলএইচ না আসলে প্রোজেস্টেরন বেরোবে না, প্রোজেস্টেরন না বেরোলে ফাংশনাল লেয়ারটা বজায় থাকবে না। সেই 28 দিনের দিন দেখা যায়, 28 কি 29 দিন, তখন আর এলএইচও আসে না, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরনও বেরোয় না, কর্পাস লিউটিয়াম শুকিয়ে একদম অ্যালবিগান্স হয়ে যায়। অ্যালবিগান্স হয়ে গেলে আর প্রোজেস্টেরন বেরোয় না, তখনই কি শুরু হয়? মেনস্ট্রুয়াল পেইন। একদম ঠিক, একদম ঠিক। এবার যখনই মেন্স শুরু হয়ে যায়, তখন হাইপোথ্যালামাসের মাথা খারাপ, আরে ব্লিডিং হচ্ছে। এলএইচ আর এইচ যাতরে অ্যান্টেরিয়র পিটুইটারিকে বল এফএসএইচ বের করতে। তখন এলএইচ আর এইচ চলে যায় হাইপোথ্যালামাস থেকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এফএসএইচ চলে যায় কোথায়? বলো। ওভারিতে। কেন? কারণ ব্লিডিং বন্ধ করার জন্য ইস্ট্রোজেন হরমোন লাগবে। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে আসবে? ম্যাচিওর। বারবার এই ভুলটা কেন করো তোমরা বলো তো? ম্যাচিওর। একদম। হাইপোথ্যালামাস তখনই আবার কাজ করা শুরু করে দেয়, বলে যা তাড়াতাড়ি গিয়ে ম্যাচিওর কর, ইস্ট্রোজেন বের কর। তখন একটা নতুন আবার সাইকেল শুরু হয়ে যায়। এভাবেই সাইকেলটা চলতে থাকে। বোঝা গেল? থেকে পরের দিন এগুলি পড়বো আমরা। এবার বলো, তাহলে দাদা প্রশ্নটা হচ্ছে, এবার বলো তুমি প্রেগনেন্সি হয়ে গেলে কেন মেন্স হয় না? দেখি কে বলতে পারো। কারণ দাদা যে ওভামটা বেরিয়ে যাচ্ছিল সেটা বেরোচ্ছে না, ফার্টিলাইজ হয়ে যাচ্ছে, তার জন্য হয় না। বোঝে না ব্যাং আমার। এন্ডোমেট্রিয়ামের ওভামটা তো বেরিয়ে আসবে। এন্ডোমেট্রিয়ামের ফাংশনাল লেয়ারটা কে বজায় রাখছে?
ইস্ট্রোজেন আর ওভামটা প্রোজেস্টেরন। যদি ফার্টিলাইজ হয়ে যাচ্ছে তাহলে তার প্রোজেস্টেরন হরমোনটা রিলিজ হচ্ছে না। তো না গো মা, এখানে সেক্ষেত্রে হয়, ওভামটা যদি ফার্টিলাইজ হয়ে যায়, এবার ফার্টিলাইজ ওভাম যদি ইমপ্লান্টেশন হয়ে যায় এন্ডোমেট্রিয়াম লেয়ারে, তাই তো? এবার সেটা কি ক্ষয়ে যাওয়াটা ঠিক হবে? ক্ষয়ে গেলে তো মিসক্যারেজ হয়ে যাবে। হবে না? হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে তখন এই এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে কে ধরে রাখছে? ইস্ট্রোজেন? ইস্ট্রোজেন তো ধরে রাখার কথা না, কারণ আর ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল তো হচ্ছে না। প্রোজেস্টেরন বেরোচ্ছে কোথার থেকে, এবং প্রোজেস্টেরন তো কর্পাস লিউটিয়াম থেকেই বেরোচ্ছে। কিন্তু তখন কিভাবে বেরোচ্ছে? এলএইচ তো আসা বন্ধ হয়ে গেছে। এলএইচ কিছুদিনই বেরোয়, তারপরে বন্ধ হয়ে যায়। তখন এই কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন বেরোতে সাহায্য করে কে? চিন্তা করো। যদি প্রেগন্যান্সি না হতো, এলএইচ আসা বন্ধ হয়ে যেত, কর্পাস লিউটিয়াম থেকে আর প্রোজেস্টেরন বেরোতো না, সব ক্ষয়ে পড়ে যেত। কিন্তু নিশ্চয়ই ক্ষয়ে যাচ্ছে না, তার মানে প্রোজেস্টেরন বেরোচ্ছে, তাই তো? প্রেগন্যান্সিতে ক্ষয়ে যাচ্ছে না মানে প্রোজেস্টেরন বেরোচ্ছে। সেই প্রোজেস্টেরনটা আসছে কোথা থেকে? এটাই আমার প্রশ্ন। বলতে পারবে? আরে প্লাসেন্টা থেকে আসছে। বোঝার চেষ্টা করো। প্লাসেন্টা থেকে মনে আছে ইনহিবিন হরমোন নিঃসরণ হয়, এইচসিজি হরমোন নিঃসরণ হয়। তখন কি করছে? প্লাসেন্টা থেকে এইচসিজি, ইনহিবিন এরা গিয়ে কর্পাস লিউটিয়ামের কাছে রিকোয়েস্ট করে, ভাই তুই প্লিজ প্রোজেস্টেরন বের কর, নয়তো ক্ষয়ে যাবে, ধসে যাবে, পুরো প্রেগন্যান্সিটা বেকার হয়ে যাবে। বুঝেছো? মানে এলএইচ কিন্তু ওই 28 দিনের পর ও থাকে না। ও বলে, ভাই এবার তুই বুঝে নে, আমি গেলাম। আমি এই পর্যন্তই আমি প্রোজেস্টেরন বের করতে সাহায্য করব। এলএইচ এর কাজটা তখন কে নিয়ে নেয়? ইনহিবিন, এইচসিজি যেগুলো প্লাসেন্টা থেকে নিঃসরণ হয়। সেজন্য কন্টিনিউয়াসলি প্রোজেস্টেরন হরমোনের সাপ্লাইটা থাকে। সেজন্য আর তখন মেন্স হবে না। ক্লিয়ার হলো? এই গল্পটা না বললে আশা করি ক্লিয়ার হতো না। দাদা ইমপ্লান্টেশনের সঙ্গে সঙ্গে কি প্লাসেন্টাটা তৈরি হচ্ছে? না, ইমপ্লান্টেশনের সঙ্গে সঙ্গে প্লাসেন্টা তৈরি হয় না। কিন্তু ইমপ্লান্টেশনের সঙ্গে সঙ্গে ইনহিবিন হরমোনটা নিঃসরণ হওয়া শুরু করে দেয়। মানে বুঝেছো? এমব্রায়ো থেকে? এমব্রায়ো থেকে। প্লাসেন্টার সময় হতে সময় লাগে। এইচসিজিটা পরে আসে। সেটাই। এইচসিজিটা পরে আসে, প্লাসেন্টা থেকে আসে। কিন্তু প্রথমেই তার কাজটা কে করে? ইনহিবিন করে। বেসিক জিনিসটা বোঝা গেল তো? ডিটেইলস আমরা পরের দিন পড়বো। ক্লিয়ার হলো কিনা বলো? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। স্নেহা, বোঝাতে পারলাম তো? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, পরের দিন আমরা ডিটেইলসে পড়বো। চলো, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ দাদা, গুড নাইট।